সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আমি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজ আর বাইরের দৃশ্য তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি নিজেই বাইরে বেরোতে পারিনি। বাইরেটা গিয়ে দৃশ্য দেখানোর মতন পরিবেশ নেই, এমন খারাপ অবস্থা, এত রৌদ্র, এত তাপ, এত গরম। তাই একটা সুন্দর কিছু দিয়ে দিনটা শুরু করলাম। দেখো আমার গোপাল বাবাজিকে ঘুম থেকে তুললাম, কি সুন্দর করে মশারিটাকে খুলে নিয়ে তারপর আস্তে আস্তে ওকে হাত বুলিয়ে, গায়ে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে তুলে তারপর ওই দেখো কোলের ওপর বসিয়ে নিলাম। নিয়ে ওর জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করে দেব, দিয়ে আবার অন্য ড্রেস পরিয়ে ওকে বসিয়ে দেব। তারপর একটু খাবার দেব, দিয়ে তারপরে আমি আমার অন্য কাজে চলে যাব। তা আমার প্রতিদিনের এটা কাজ, প্রতিদিনের এটা আমার একটা ভালো লাগা বলেইছি তো, রাত্রে ঘুম পাড়ানো আর সকালে ঘুম থেকে তোলা। তা এই সকালে যখন ঘুম থেকে তোলা হয় তখন ওর মুখটা দেখে আমার মনে হয় সারাটা দিন আমার খুব ভালো যাবে। আমি এই পজিটিভ চিন্তা নিয়েই ঘুম থেকে উঠে ওকে ঘুম থেকে তুলে নিই। সুন্দর করে যেমনভাবে একটা বাচ্চাকে যেমনভাবে বলেছি তো তোমাদের, যেভাবে একটা বাচ্চাকে মানুষ ঘুম থেকে তোলে, পরিষ্কার করে, আবার সাজায়, আবার রাখে, ঠিক সেইভাবেই আমি ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার রেখে দিই। ওর বিছানা গুছিয়ে সমস্ত কিছু ঠিক করে আমি তারপর ঘরের অন্য কাজে যাই। অন্য কাজ বলতে আমার তো সকালে রান্নার কাজটা থাকে না, কারণ টগরি করে। কিন্তু যেদিন মনে হয় যেটা করব সেটা করি, আর যেদিন টগরি আসে না সেদিন আমাকে করতে হয়। তা শীতকালে আমি একটু বেশিই পারতাম, যখন ঠান্ডা ছিল তখন টগরি আসলেও আমি কিছু না কিছু করতামই। ও হয়তো কিছুটা করতো, বেশ কিছুটা আমি আবার জোগাড় করে নিয়ে করতাম, জোগাড় করে দিতে বলতাম, দিয়ে আমি সেটা করতাম। কিন্তু এখন এই অতিরিক্ত গরমে আমি রান্নাঘরে যেতে পারি না। প্রথমে তো সূর্যের এত তাপ, তারপর ওয়েদারের গরম, তো দুরকমই গরম আছে। এই দুই গরমে আমি নাজেহাল, সেই কারণে আমি যেতে পারি না। আর বেশি ঘামলে বা বেশি কিছু হলে লবণ চিনির জল খেয়ে অনেক ঘামটা ঠিক হয়ে যায়, কিন্তু আমি লবণ চিনির জল তো খেতে পারি না, আমার প্রবলেম আছে তোমরা জানোই। সেই কারণে আমি বেশিক্ষণ কিচেনে থাকতে পারি না। যাই হোক, তবুও কষ্ট করে একটু আধটু যেটুকু যেদিন না আসে সেদিন করি। তাও এখন মেঘা বলে যে তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি, আমি এটা করছি ওটা করছি, তুমি একটু করো আমি একটু করি, এরকমভাবে বলে। কিন্তু আমার মনে হয় ও তো গরমে কষ্ট করবে। আমি এই দিকটা দেখি যে আমারও যেমন গরমে কষ্ট হচ্ছে, তেমন ও তো কষ্ট করবে, ও তো একটা বাচ্চা মেয়ে। সেই কারণে আমিও সেইভাবে ওকে দিই না। তবুও আমি আজকে এরপরে আমি রান্নাগুলো কিছুটা করার পরে ওকে বললাম যে তাহলে তুই যখন করবি বলছিস, তাহলে তুই সোয়াবিন, ওই বললো আমি সোয়াবিনটা রান্না করছি। আমি ঠিক আছে, তুই তাহলে সোয়াবিনটাই কর। আমি বললাম যে আমি করে নিচ্ছি, ও শুনলো না কিছুতে, সেই জন্য ওকে সোয়াবিনটা করতে দিলাম। ওই সোয়াবিনটা করলো, ভাত নামালো, এগুলো করলো। আর আমি এগুলো ঠাকুর গুছিয়ে ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি সমস্ত কেটে কুটে জোগাড় করে নিলাম, কারণ সবজিগুলো কাটাও ছিল না। হঠাৎ করেই টগরির শাশুড়ি অসুস্থ হয়ে পড়ায় টগরি আসতে পারেনি। তা আমি এই দেখো ওকে সাজিয়ে নিলাম, গোপাল বাবাকে সাজিয়ে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিলাম। কিন্তু এই একই জামা প্রতিদিন পরাতে হচ্ছে, এটাই একটু আমার খারাপ লাগছে, কেনা হয়ে ওঠেনি। তো যদি পারি, বললাম তো রবিবারে যাব, রবিবারে গিয়ে দেখি যদি এরকম হালকা পাতলা কিছু পাই, তাহলে আর 2-1টা হালকা পাতলা কিনে নিয়ে আসবো। এই জামাগুলোর দাম খুব বেশি না, এটা 70 টাকা নিয়েছিল জামাটার দাম। 70 টাকা না 100 কতটা, 120 টাকা বোধ হয়, এরকম হবে, না 70 টাকা, আমার সঠিক মনে নাই। যাই হোক, ওই রকমই দাম, খুব বেশি দাম নয়। তা আমি এই দামের মধ্যে এইরকমই জামা কিনে নিয়ে আসবো। আর এই দেখো আজকে আমি ওকে আঙুর দিয়েছি সকালে, আজ আর মিষ্টি দিইনি। আঙুর, আর হাতে দিয়েছি একটা আঙুর, আর এমনি দিয়েছি 2টো আঙুর। আঙুরই দিলাম আজকে সকালে খেতে,
কারণ সকালবেলায় আজকে আর মিষ্টি দিলাম না, প্রতিদিনই সকালে একবার মিষ্টি, দুপুরে একবার মিষ্টি, বারবার মিষ্টি দেওয়া, ওই জন্য সকালে আজকে 2টো আঙুর দিলাম আর দুপুরে মিষ্টি দেবো। এরপর দেখো খাটটাকে গুছিয়ে রাখছি, বিছানাটা কেমন লাগে না, বিছানা যেমন আমাদের বিছানা না গোছালে যেমন লাগে, তেমন ওর বিছানা না গোছালেও ভালো লাগে না, বিছানাটা গোছানো থাকলে দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি এইভাবে খাটটাকে সাজিয়ে নিয়েছি। আর এখন দোকানে টাকা দেয়াই আছে বালিশ আর তোষকের ওয়ার করার জন্যে, তা পয়লা বৈশাখের জন্য ওরা পেরেছিল না, তা বলেছে পরে আপনি আজ মানে ফোন করবেন, করে দেবো। তা আজকে ফোন করতে হবে, যদি হয় তাহলে রবিবারে গিয়ে নিয়ে আসতে হবে। রবিবারে যখন বেরোবো তখন একবারে গিয়ে নিয়ে আসবো। তো দেখা যাক রবিবারে বেরোতে পারি নাকি, যা মানে দিনের বেলা তো বেরোনো যাবে না, বেরোলেও সেই সন্ধ্যে 7টার পর বেরোবো। আর এই দেখো এই জামাটা পরালাম, এটা আবার ধুয়ে রেখে দেবো। সুপ্রভাত, আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে শনিবার, আমি ঘুম থেকে উঠে দেখলে আমার গোপাল বাবাকে তোলা হয়ে গেল। ঘুম থেকে আমি উঠলাম, ঘর পরিষ্কার করলাম, চেঞ্জ করলাম, করে গোপাল বাবাজিকে তুলে নিলাম। তুলে তারপরে আমি রাত্রে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিডটা এখন আমি খেয়ে নেব। এটা খাওয়ার পরে আজকেও টগরি আসবে না, ও আসবে না বলে আমি রান্নাটা আজকে করব। রান্নাটা কিছুটা শুরু করে দেব, তারপরে আমি চা খাবো, কারণ এটা খাওয়ার সঙ্গে সঙ্গে তো আর অন্য কিছু খাওয়া যায় না, কিছুক্ষণ তো টাইম দিতেই হবে, গ্যাপ। সেই কারণে চাটা অনেকটা দেরিতেই খাবো, ততক্ষণ রান্নার কিছুটা এগিয়ে নিই। দেখতে থাকো, আমি এটা খাই। এটা কোনো টেস্ট নেই, একদমই টেস্টলেস, তবুও খেতে হয় আর কি। অনেক কিছু সঙ্গে দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি আর কোনো কিছু সঙ্গে দিই না। এর মধ্যে কোনো সময় একটু লেবুর রস, কোনো দিন একটু দারচিনি, এগুলো মিশিয়ে নিই। তবে আজকে কিছুই মিশিয়ে নিইনি, আজকে শুধুই খাচ্ছি। এক একদিন এক একটা মিশিয়ে নিয়ে খাই। দেখতে থাকো, আমি রান্নাটা শুরু করে দিই। আজকে মোচা রান্না করব। এর আগের দিন মোচা নিয়ে এসেছিল, মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু মানে এতটাই বাজে, মোচাটা ভালো না, একটুও ভালো না। আজকে আরো অনেক কবার সেদ্ধ করে দেখি, মানে অনেকটা চিটি দিয়ে দেখি কেমন হচ্ছে। চলো আগে ডালটা সেদ্ধ করে নিই। আজকে রান্না করব ভেবেছি ডাল, আলু ভাজা, সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর মোচাটা করব। তো দেখতে থাকো তোমরা কিভাবে করছি। আর মোচাটা জানি না কেমন হবে খেতে, একদমই ভালো না মোচাটা। শুরু করে দিলাম রান্নাঘরে যুদ্ধ। সবজি নিয়ে, বটি নিয়ে, কড়াই, খুন্তি, এসবই আমাদের হাতিয়ার। যুদ্ধ করার হাতিয়ার হচ্ছে এগুলো। আর তাছাড়া মুখ তো আছেই, মুখের মতো অস্ত্র তো আমাদের কাছে আর কিছু নেই। সবচেয়ে ভালো অস্ত্র হচ্ছে ওইটা, যতটা পারি আমরা ওই অস্ত্রটাকেই চালাই। তা যেটা বলছিলাম, যে রান্না শুরু করে দিলাম, আর মুখই আমাদের অস্ত্র। এই দেখো, বাজার করে আসুক বা যেখান থেকেই যা আসুক, একটা কিছু এদিক ওদিক হলেই আমরা তো চিৎকার শুরু করে দিই। ওটাই বললাম তো, মুখটাই আমাদের মূল অস্ত্র। তা মানে বেশিরভাগ মেয়েদেরই সেটাই, সব মেয়ের কথা বলছি না। তোমরা সবাই সবার নিজের গায়ে মেখে নিও না ব্যাপারটা, কারণ আমি বেশিরভাগ মেয়ের কথা বলছি। যে মানে বেশিরভাগ মেয়েদেরই আমাদের মুখটাই হচ্ছে মূল অস্ত্র। যত ভাবি যে না কিচ্ছু বলবো না, চুপ করে থাকবো, আজকে আর কিছু বলবো না, আজকে রাগ করবো না, ঝামেলা করবো না, ঝগড়া করবো না, কিচ্ছু করবো না, যাই হোক যাই করে যাক, আজকে আর কিছু করবো না। কিন্তু এমন এমন ঘটনা ঘটে যায়, তখন আর মুখটাকে চুপ রাখতে পারি না। যেটা কিছু কিছু ঘটনা ঘটে এমন, যেগুলোতে চুপ রাখলেও হয়, মানে কোনো দরকারই হয় না চিৎকারটা করার, কিন্তু আমরা বিনা কারণে শুধু শুধু চিৎকার করে নিই। মানে ওটাই যেন আমাদের একটা ডিউটি, ওটাই আমাদের একটা কাজ, আমাদের করতেই হবে চিৎকারটা। একেই গরম, তারপর আবার একটা চিৎকার মানে থেকেই যায়। ক্যামেরার সামনে যখন আমরা আসি, তখন আমাদের মনে হয় আমরা কত শান্ত, কত ভালো মেয়ে। আমরা যেন কোনো মানে অন্যরকম কথা বলতেই পারি না, কোনো রকম বরের সঙ্গে কথা কাটাকাটি করতেই পারি না।
তা আমি শুধু ভাবি যে ওরা কেমন না, ওরা আমাদের কথাগুলো শোনে না, না গুরুত্ব দেয় না, নাকি শুনেও চুপ করে থাকে, ঠিক বুঝতে পারি না ওদেরকে। আমার মনে হয় ওরা শোনেই না। যদি শুনতো তাহলে মানে প্রত্যেক ঘরে ঘরেই ডিভোর্স হয়ে যেত। কিন্তু ওরা, আমার ধারণা, ওরা কোনো কথাই কান করে শোনে না। কোনো ব্যাটা ছেলে, আমার খুব এটাই আমার ধারণা যে বেশিরভাগ ব্যাটা ছেলে, কোনো ব্যাটা ছেলে বলবো না, বেশিরভাগ ব্যাটা ছেলেই কান করে শোনেই না। আর আমাদের তো তাই, একদিক দিয়ে বলি, একদিক দিয়ে শোনে, আর একদিক দিয়ে চলে যায়, মানে গুরুত্বই দেয় না যে কোনো একটা কথা বলছে। গুরুত্ব দিলেই তো তুলকারাম বেঁধে যাবে। দেখে যে গুরুত্ব দিতে গেলেই ঝামেলা আরও বাড়বে, তার থেকে জায়গা যা বলছে বলে জায়গা চুপচাপ থেকে যায়, আমি আমার কাজ করে যাই। কিছু কিছু দিন এমন হয়, বাজারে যাই, বাজার থেকে আসছে, আমি বলি, ফোন হয়তো করছি কিছু একটা নেই আনার জন্যে, ফোন ধরলো না, এই ধরলো না, হয়তো চলে এসেছে বাজার থেকে অনেকটা কাছে, হয়তো বেরিয়ে এসেছে বা বাজারেই আছে, আর ফোন ধরলো না। আমি কী ব্যাপার, ফোনটা কেন ধরলো না, ফোনটা কেন ধরলো না? তারপর বাড়ি আসার পর এমনি এমনি যখন রেগে গিয়ে বলি, কিছু বলে না। পরে যখন হয়তো ভালোভাবে বললাম, যে ঘটনাটা ঘটে যাওয়ার অনেক পরে হয়তো ভালোভাবে, জানো বাজারে গিয়েছিলে, অনেকবার ফোন করলাম, তুমি ফোন ধরলে না। বলছে ধরে কী করবো, ধরলেই তো বলবে আবার এটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, আর আনতে গেলেই তো আবার পয়সা খরচ, না আনলেও তো চলে যায়। যেটা তুমি আনতে বলছো সেটা না আনলেও হয়ে যাচ্ছে, তাহলে আবার 50 বার বলবে, সেই জন্য ধরিনি, এরকম বলে দেয়। তখন বুঝতে পারি যে বিনা কারণে ফোনটা ইচ্ছা করেই ফোনটা ধরেনি। তখন আমি বলি যে শুধু যে জিনিস আনার জন্যেই যে ফোন করছি তা তো নয়, হয়তো অন্য কোনো কারণেও তো ফোনটা করতে পারি। বলছে বুঝতে পারি যে কোন সময়টা কী কারণে ফোন করছো, কারণ যদি অন্য কোনো কথা থাকে বা অন্য কোনো ঘটনা থাকে, তখন বাজারে গেলে ফোনটা করবে না। বাজারে গিয়েছি, 10-15 মিনিট বাজার হলো, তখন তুমি ফোন করবে, সেটা তুমি করবে না। আবার কোনো কোনো সময় নিজের যখন দরকার হয় তখন ফোন করে খোঁজ নেয়, এটা আনবো কি না, বা এই মাছটা পাচ্ছি না, এই মাছটা পাচ্ছি, এই মাছটা নেবো কি না, এরকম জিজ্ঞাসা করে। এত কিছু জিজ্ঞাসা করে বাজার করে, তবুও বাজার করে বাড়ি আসার পর কিছু একটা এদিক ওদিক হলেই আমরা চিৎকার শুরু করে দিই। মুখই আমাদের মূল মূল অস্ত্র আর কি, ওটা ছাড়া তো আর কিছু করতে পারি না, মানে হাতে তো কিছু করতে পারি না, সেই জন্য মুখেই চালাই। তো এইভাবে দিনগুলো কাটে, এইভাবেই ঝগড়া অশান্তি, মারধর না, ঝগড়া অশান্তি করে, কথা কাটাকাটি করে দিনগুলো কেটে যায়। আবার পরক্ষণেই মিল হয়ে যায়। দেখবে ঝগড়া ঝামেলার পর যখন মানে ঠিক হয়, সেই পরিমাণ ঝগড়া ঝামেলা হয় না যে দুদিন একদিন কথা বন্ধ করে থাকা বা কিছু, এই হয়তো হলো, সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে গেল। মানে কী করে যে ঠিক হয়ে যায় সেটাও বুঝতে পারি না, যে এই না আমার ভুল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এটা হলো সেটা হলো বলে যে ঠিক করা, এই ব্যাপারটাও হয় না। কাজ করতে করতে দেখছি ঠিক হয়ে গেল, এই বললাম এটা হলো, ওমা আবার দেখছি 10 মিনিট ভালোভাবেই কথা বলছি, মানে ভুলেই গিয়েছি যে একটু আগেই আমি চিৎকার করলাম, আবার ও ভুলে গেছে যে একটু আগেই ও মানে ওর সঙ্গে, মানে আমি ওকে কিছু বলেছি, ও সেটা ভুলে গেছে। এই যে দুজনেই ভুলে যাওয়া, এই ভুলে যাওয়াটাতেই মানে শান্তি থাকে আর কি। যদি মনে রেখে দেওয়া হয় তাহলে জীবনে সংসার করা যাবে না, কারণ ও জানে যে এটা কোনো রাগের কথা না, আর আমিও জানি যে আমি এটা রাগ করে ওকে কিছু বললাম না, যে আমি 7 দিন ধরে কথা বন্ধ করে বসে থাকবো, দিয়ে অশান্তি করব, সেটা না। ওই তখনকার তখনই এই হলো বললো, এটাই হচ্ছে মজা, এটাই নামই হয়তো ভালোবাসা, এটাও হয়তো এক ধরনের ভালোবাসা। তা এক এক সময় এক এক রকম ভালোবাসা এসে যায়, যখন বয়স হয়ে যায় তখন নির্ভরশীলতাটাই ভালোবাসা এসে দাঁড়ায়, ওর প্রতি নির্ভরশীলটা বেশি হয়ে পড়ে দুজনের প্রতি, তখন সেটাই হয়তো ভালোবাসা। মানে সব কোনো ঘটনাই ভালোবাসা ছাড়া নয়। আমরা এই যে ঝগড়া করি বা আমরা রাগারাগি করি, আবার পরক্ষণেই কথা হয়ে যায়, বুঝতে পারি না যে ঝগড়াটা বা রাগারাগিটা কী করে ঠিক হয়ে গেল, সেটাও বুঝতে পারি না আমরা। কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই কেউ কখনো এটা করে না যে আমার ভুল হয়েছে গো, তুমি মেনে নাও। এই ব্যাপারটা হয়তো খুব কম পরিবারেই হয়, কারণ আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা হয় যে ঝগড়া হলো আবার আপনা আপনি ঠিক হয়ে গেল। তা এটা সবার ক্ষেত্রেই হয়। তো সেরকম আমাদের ক্ষেত্রে, আমাদেরও সেরকম হয়, হয়তো রাগারাগি হলো কোনো একটা কারণে, ব্যাস আবার ঠিক হয়ে গেল। হয়তো আনতে বলেছি বড় বড় দেখে একটা কিছু, বা একটু পটল হয়তো 4-5 বেশি আনতে বলেছি, হয়তো একটু কম এনেছে, ব্যাস তাতেও রাগ হলো। আচ্ছা আজকে একটু বেশি আনতে বলেছি বলে পরের দিন বেশি করে নিয়ে আসলো, তাতেও হয়তো পরের দিন বললাম হ্যাঁ তুমি এত বেশি নিয়ে এসেছো কেন। মানে আমাদের কোনো কিছুতেই আমরা হয়তো সন্তুষ্ট না, কোনো কিছুতেই সন্তুষ্ট না। তা এই হলো ব্যাপার। আমরা সত্যি, আমরা মেয়েরা সব পারি, কিন্তু আবার অনেক কিছুই পারি না, যেটা ছেলেরা পারে সেটা আমরা পারি না। তো সেই রকম ব্যাপার। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটা, আমি যে কটা করলাম সেইগুলো রান্না কমপ্লিট করে নিলাম।
নিয়ে চাটা নিয়ে চলে আসলাম ঘরে। নিয়ে এসে এবার চা খেয়ে নেবো। প্রচণ্ড ঘেমে গেছি দেখছো, বাইরে চা খেলাম না, কারণ বাইরে বসে চা খাওয়া যাবে না, বাইরে প্রচণ্ড গরম। তো উঠে গেলাম আবার জলটা নিয়ে আসার জন্যে, জল পিপাসা পেয়ে গেছে। এবার জলটা খেয়ে চা খাবো, চা খেয়ে তারপরে ঘর গোছাতে শুরু করব। রান্নাটা করতে গেলে দুটো দিক একসঙ্গে সামলাতে গেলে একটু অসুবিধা হয় না, একটু কষ্ট হয়। এটা হয়তো আমি বলছি কষ্ট হয়, কিন্তু কষ্ট আমার মনে হয় সবারই হয় দুদিক সামলাতে গিয়ে। যারা করে দুদিকই করে তাদের সত্যিই কষ্ট। আমিও করেছি এক সময়, কিন্তু আমার এই হাই প্রেশার জন্যে, হাই প্রেশার, কোলেস্টেরল, সুগার এতগুলো রোগ থাকার জন্যে আমাকে নিতেই হয়। কারণ আমি মাঝে মাঝেই দুর্বল হয়ে যায়, পটাশিয়াম তারপরে সোডিয়াম এগুলোও মাঝে মাঝে কমে যায়, তখন হাত পাগুলো অবশ হয়ে যায়, মানে অনেক কিছু ব্যাপার আছে আমার। সেই কারণে আমাকে রান্নার একজন কাউকে রাখতেই হয়। আর রান্নার তো আগে আমি কাউকে রেখেছিলাম না, কেউ ছিল না, এতদিন একাই করেছি। আমি কৃষ্ণনগর না, বহরমপুরে আসার পর 2 বছর পর থেকে আমি মানে রাখতে শুরু করলাম। কারণ আমি এইচএস পড়াটা শুরু করলাম, মাধ্যমিকের পর বিয়ে হয়ে গেল, সেই জন্য এইচএস পড়াটা শুরু করলাম। আমার ছেলে যখন 11-এ পড়ছে, 11-এ ভর্তি হয়েছে, তখন আমিও 11-এ ভর্তি হয়েছি। তা আমার ছেলের সঙ্গেই আমি এইচএস পরীক্ষাটা দিয়েছি। তা রেজাল্টও ভীষণই ভালো ছিল। তা সেই কারণে আমি তখন থেকে রান্নার জন্য রাখতে শুরু করলাম। আর আমার এই প্রেশারটা, সুগারটা ছিল না, হাই প্রেশার আর কোলেস্টেরলটা আমার করিমপুর থাকতেই ছিল। আমার যখন এরকম 22-23 বছর বয়স, তখন থেকেই আমার কোলেস্টেরল আর হাই প্রেশার ধরা পড়েছে। তখন থেকে আমার কষ্ট। কিন্তু তখন তো আর রান্নার লোক নেওয়া সম্ভব না, কারণ ওরা মেনেও নেবে না ও সমস্ত রান্নার লোক দিয়ে রান্না করানোটা। সেই কারণে তখন রান্নার লোক ছিল না, তখন করেওছি, মনের জোরে ওষুধ খেয়ে করে গিয়েছি। কিন্তু বহরমপুরে আসার পরও কিছুদিন নিয়েছিলাম না, নিজেই করতাম। কিন্তু তারপরে যখন আমি 11-এ ভর্তি হলাম, পড়াশোনাটা করতে শুরু করলাম, তখন রান্নার জন্য একজনকে নেওয়া হলো, মিঠু বলে একজনকে নেওয়া হলো। সেই মিঠু ভীষণই ভালো, মানে খুবই ভালো ছিল, ভীষণ ভালোবাসতো আমাকে। আমার মানে কোনো দিকে আমি তাকাতাম না, সমস্ত কিছু ও করতো। আবার আমার শরীর খারাপ হলে ঘরের কাজও করে দিত। আমার ধরো শরীরটা খারাপ, প্রেশার বেড়েছে, আমি উঠতে পারছি না, এরকম হতো আমার, এখনও হয়, তখনও হতো। তখনও ঘরে ধরো বিছানা গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু করে দিত, হাতের সামনে মুখের সামনে চা করে এনে দেয়া, মানে এগুলো সব কিছু করতো, কোনো দিকে বাধা ছিল না। এমনকি খাবার বলতো যে আমাকে উঠতে দিত না। খাবার রান্না করার পরে আমি যেটা খেতাম, সবজি সেদ্ধ, অনেক দিন থেকেই খাই ওগুলো, ও আলাদা করে আমার জন্য সবজি সেদ্ধ করে সামনে এনে দিত, এই রকম করতো। মানে এতটাই ভালো সম্পর্ক ছিল, এখনও আছে, এখনও ওর সঙ্গে ফোনে যোগাযোগ আছে। আবার কৃষ্ণনগরে এসে যে মেয়েটা ছিল আন্না বলে, ও ভীষণ ভালো ছিল, মানে ও এইরকম করতো, চা করে এনে দেওয়া, আমার সঙ্গে বসে 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 গল্প করে চা খাওয়া, এরকম অনেক কিছু করতো। মানে এদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক একটা হয়ে যায়। আর এদের প্রতি আমার একটা সফট কর্নার আছে, কেন আমি জানি না, আমি দুর্বল হয়ে যাই ওদের প্রতি। আর ওরাও আমাকে ভীষণই ভালোবাসে। আমি আজ পর্যন্ত দেখলাম না যে কেউ, মানে এরা কেউ আমাকে ভালো না বেসে থাকলো। যেমন ওখানে মীরা বলে একজন বাইরের কাজ করতো মেয়ে, তো সে মানে এত ভালোবাসতো, কোনো সময় সবসময় আমাকে দিদি দিদি বলে ডাকতো। আমার কিছু একটু অসুবিধা হলে, দিদি আমি এটা করে দিচ্ছি, তুমি খবরদার উঠবে না বিছানা থেকে, আমি এটা করে, এই রকম করতো। তো মানুষ চলে আসে, তাদেরকে ছেড়ে চলে আসে, সবই ঠিকই আছে। এই যে এখন সোয়াবিন রান্না হচ্ছে, বললাম তোমাদের সোয়াবিন রান্না হবে। আর টগরি আসেনি তোমাদের বললাম। তা আমি আগেরগুলো রান্না করলাম দেখলে, আর ও কিছুতেই শুনলো না, তোমার গরম লাগছে, তোমার কষ্ট হচ্ছে, তুমি গিয়ে বসো, আমি এটুকু করবো। আমাদের ঠিক আছে কর, হলে সোয়াবিনটা আমি করে নেবো। আমরা ঠিক আছে করে দে। সব হয়ে গেছে, মশলা কষছে। এবং এর মধ্যে কী দিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়েছে। নামানোর সময় হয়তো কি গরম মশলা দেবে। আর আজকে তো শনিবার, আমি খাবো না, একটুখানি রেখে দেবো কালকে খাওয়ার জন্যে। এখানে আলুগুলো সেদ্ধ করে রেখেছে, ওখানে আলু সেদ্ধের জলটাও রেখে দিয়েছে, কারণ আলুটা ভেজে সেদ্ধ করেছে তাই। আর এখানে সোয়াবিন সেদ্ধ করে ভেজে নিয়েছে, ওখানে মশলা কষছে। আর এই যে লবণ হলুদ আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব আছে, ওর মতো করে নিই।
আর আজকে রান্না হলো কি কি সেটা তো দেখতেই পেলে। হ্যাঁ, মোটা তুলে রাখবো একটু করে। যেখানে আলু ভাজা হয়েছে, দেখলেই এগুলো রান্না হলো। আর এখানে হচ্ছে মোচার তরকারি। মোচাটা কেমন খেতে হয়েছে বলতে পারবো না। আর এটা হয়েছে ডাল, কারণ মানে মুসুরির ডাল, যেটা আমাদের প্রতিদিনই হয়। মোচাটা কেমন হয়েছে বলতে পারবো না, তার কারণ মোচাটা এতটাই বাজে, আমি খুব কষ্ট করে সেদ্ধ করেছি, নাহলে মোচাটা ওই হয়তো রান্না করতো মেঘায়। এই আর এখানে মাসি এসেছিল, বাসন টাসন সব ধুয়ে দিয়ে চলে গেছে। এই জায়গাটাও পরিষ্কার হয়ে আছে। রান্নার পরে এটুকু গুছিয়ে ফেলবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর একটুখানি তেল লাগবে না, হলুদ লবণ সব দিয়ে দিল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আছে কোটোর মধ্যে আছে। একটু দাও তাহলে। এটা কষুক মশলাটা, তারপরে হয়ে গেলে আবার দেখাচ্ছি তোমাদের কিরকম রান্না করলো। লবণ হলুদ সাদা তেলে করছিস না? সাদা তেলেই করলাম। দেখতে থাকো, তাহলে পুরো হয়ে গেলে আমি আবার আসছি, হোক করুক। তা যেটা বলছিলাম যে ছেড়ে চলে এসেছি, কিন্তু মানুষ যদি ভালো হয় তাহলে সেই ভালোটা ঠিক বলতে হয়। চলো, গাছে দুটো ফুল ফুটেছে, সেই ফুল দুটো তুলে নিয়ে আসি, নিয়ে এসে গোপালের চরণে, গুরুদেবের চরণে, সবার চরণে দিই। তাহলে ফুলগুলো দেখাই যে কি কি ফুল ফুটেছে। চলো দেখো, এই দেখো সাদা ফুল ফুটেছে দুটো, তুলে নিই। রোদে হয়ে গেল একদম। আর একটা বেলি ফুল ফুটেছে, এই যে এত ভালো লাগছে। এই দেখো তিনটে ফুল ফুটেছে, এই ফুল তিনটে দিয়ে আমি গোপালকে আর গুরুদেবকে দেব। চলো, তো যেটা বলছিলাম যে যারা ভালো হয় তাদের কথা বলতেই হয়। এই দেখো আমি এতদিন ওদেরকে ছেড়ে চলে এসেছি, অথচ ওদের কথা আমার মানে বলতেই হলো, মুখ দিয়ে বেরিয়েই গেল। বহরমপুরে ছিল পঞ্চমী, যে বাইরের কাজ করতো, সত্যি ও ভীষণ ভালো ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি দুধ আর পাউরুটি এখন খাবো। আজকে শনিবার, আমি তো ভাত খাই না কোনো শনিবারে, তা দুধ পাউরুটি এখন খাবো, চিনি ছাড়া, দেখতেই পাচ্ছ। মন হলে একটু সুগার ফ্রি দিয়ে নেবো। আর রাত্রে কি খাবো সেটা রাতে দেখবো। এখনকার মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকল বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আর আমাকে আরো অনেক অনেক লাইক করো, অনেক অনেক লাইক করো। একটা করে লাইক আমাকে আরো অনেকটা করে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা যেভাবে পাশে আছো, এইভাবে পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ তোমাদের কাছে অনুরোধ, এইভাবেই পাশে থাকো, একটু এগিয়ে যেতে সাহায্য করো। পরিস্থিতির জন্যই আজকে এই জায়গায় আসা, একটু এগিয়ে না গেলে খুব মুশকিল, খুবই অসুবিধে হবে। তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা একটু পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।